Assalamu alaikum. Good morning, everyone. Welcome to the first lecture of 20th Century English Literature 2. Today we will be starting our first text. Our first text is a play by George Bernard Shaw, Man and Superman. Very interesting play. আমরা চেষ্টা করব যতটুকু এনজয় করে স্টাডি করা যায় এবং আমাদের সিলেবাসে যেসব আইডিয়াগুলো আছে এগুলো যেন আমরা মোটামুটি যতটুকু পারি নিজেদের মতো করে বোঝার চেষ্টা করব। So, Man and Superman, an introduction. This is an introductory, again an introduction, but this is an introduction to Man and Superman. শুরুতেই আমরা জর্জ বার্নার্ড শ সম্পর্কে কিছু আইডিয়া নেই। উনি কে? Who is George Bernard Shaw? জর্জ বার্নার্ড শ সম্পর্কে এখানে আমাদের কিছু ফ্যাক্টস আছে। প্রথমেই আমি রিকোয়েস্ট করব মামুন, আব্দুল্লাহ আল মামুনকে, আপনি কি কাইন্ডলি এই স্লাইডটা একটু আমাদের সাথে শেয়ার করবেন? Yes, sir. Sure. George Bernard Shaw, 1856 to 1950, an Irish playwright and critic, wrote more than 60 plays incorporating both contemporary satire and historical allegory. The leading dramatist of his generation in 1952 was awarded the Nobel Prize in Literature. Influenced by Henrik Ibsen, sought to introduce a new realism into English language drama, using his plays as vehicles to disseminate his political, social, and religious ideas. Major works: Arms and the Man, Man and Superman, Pygmalion, Saint John, Major Barbara, The Doctor's Dilemma, Caesar and Cleopatra. থ্যাংক ইউ মামুন। আচ্ছা মামুন, আমাদের এই স্লাইডে আমাদের মনে রাখার মতো ইনফরমেশন কোনটা হতে পারে, আপনার কি মনে হয় পার্সোনালি? আমরা একটু স্লাইডটাতে দেখি, আমরা সবাই দেখি। দেখেন তো এই স্লাইডে আমাদের মনে রাখার মতো তথ্য কোনটা? She wrote more than 60 plays incorporating both contemporary satire and historical allegory. আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং কথা আছে। উনি 60টার বেশি, 60, মোর দেন 60 নাটক লিখেছেন, মোর দেন 60। আর উনি কি করেছেন? ওনার নাটকের একটা বিশেষ বৈশিষ্ট্য কি? ওনার সিগনেচার স্টাইল হচ্ছে ইনকর্পোরেটিং বোথ কন্টেম্পোরারি স্যাটায়ার অ্যান্ড হিস্টোরিক্যাল অ্যালিগরি। এই বিষয়টা আমরা একটু ইমবাইব করি, একটু বোঝার চেষ্টা করি। আমরা সবাই একটু এই বিষয়টা বোঝার চেষ্টা করি যে এই কথাটার মানে কি। ইনকর্পোরেটিং কন্টেম্পোরারি স্যাটায়ার অ্যান্ড হিস্টোরিক্যাল অ্যালিগরি, এটার মানে কি? আপনারা কি মামুন আমাদের সাথে একটু শেয়ার করতে পারবেন এটার মানে কি? স্যার, সে স্যার কন্টেম্পোরারি স্যাটায়ার আর হিস্টোরিক্যাল অ্যালিগরি এই দুটো মিক্স করছে স্যার। আচ্ছা, তাহলে এটাকে সহজ করে আমরা কি বলতে পারি? স্যার সে তার লাইক স্যাটায়ার করছে, সোসাইটিকে স্যাটায়ার করছে কিন্তু একটা হিস্ট্রিক্যাল ইভেন্ট দিয়ে। আচ্ছা, আমি এটা তো কাছাকাছি হলো, একটু সহজ করা যায় কিনা? আর্মস এন্ড দ্য ম্যান, হ্যাঁ, আর্মস এন্ড দ্য ম্যান, হ্যাঁ আমরা এটা পড়েছি অলরেডি। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ড্রামা, সরি, ইন্ট্রোডাকশন টু লিটারেচার ড্রামাতে আমরা পড়েছি। এখন আমরা এই বিষয়টা একটু দেখেন কি বলছে। ইনকর্পোরেটিং মানে হচ্ছে যেটা মামুন বললেন মিক্স করা, একত্র করা। কন্টেম্পোরারি স্যাটায়ার একটা হচ্ছে সমসাময়িক যে ব্যঙ্গ বিদ্রুপ আছে, মানে সমসাময়িক যে বিষয়টা। কন্টেম্পোরারি মানে হচ্ছে প্রেজেন্ট,
মানে জর্জ বার্নার্ড শ তার সময় যে প্রেজেন্ট সোসাইটিটা ছিল তার সাথে উনি অ্যাড করেছেন হিস্টোরিক্যাল অ্যালিগরি, ঐতিহাসিক কিছু অনুষঙ্গের সাথে উনি কন্টেম্পোরারি সমসাময়িক দুটো বিষয়ের একটা মিক্স আপ করেছেন। ইতিহাস এবং বর্তমান এই দুটোকে উনি একত্রিত করেছেন। একত্রিত করতে গিয়ে তিনি ঐতিহাসিক বিভিন্ন বিষয়কে ব্যঙ্গ করেছেন। স্যার উনি কি ব্যঙ্গ করেছেন এই জন্য যে আমরা যে ইতিহাসকে সবসময় মোটামুটি বেদ বাক্য হিসেবে ধরে নেই, এটা হচ্ছে তার একটা সঠিক না, সেটা এটা সিগন্যাল। উনি নোবেল প্রাইজ পেয়েছেন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছি না। স্যার শুনতে পাইনি, কেটে কেটে স্যার এসেছে। স্যারের নেটে মেবি প্রবলেম, স্যার আবার বলবে সমস্যা ও আমি ভাবছি যে এটা আমার প্রবলেম হ্যাঁ, নাকি। বলো। আমিও ভাবতেছি আমার প্রবলেম, আমাদের স্যারের প্রবলেম। সবার প্রবলেম না? আচ্ছা কি ব্যাপার সুমনা, তুমি খালি আয়েশার সাথে লাইগা থাকো কেন? কি তোমার কি হইছে? এটা বুঝবা না এটা। থ্যাংক ইউ সব সময় এরকম। ইতি হচ্ছে হ্যাঁ। স্যার এতক্ষণ আপনার স্যার কথা আপনি একটু কেটে আবার জয়েন দিবেন প্লিজ, কারণ আমরা কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমি আবার বলছি। যখনই ইতিহাসের কোনো বইতে কোনো কিছু লেখা থাকে, আমরা যখন ইতিহাসের কোনো কিছু পড়ি তখন আমাদের অ্যাটিটিউড থাকে এরকম যে বইতে যেহেতু লেখা আছে তাহলে এটাতে কোনো সন্দেহ নেই, এটা সত্য, ট্রু ফ্যাক্ট। যেটা রাহাত বললো যে বেদ বাক্যের মতো আমরা সবকিছু মেনে নেই, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের একটু সাবধান থাকতে হবে যে ইতিহাস যখনই আমরা স্টাডি করব আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। সেই বিষয়টাকে আমাদের সচেতন করার জন্য জর্জ বার্নার্ড শ উনি ইতিহাসকে নতুন করে আমাদের সামনে তুলে ধরছেন। ওনার নাটকের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা যে ইতিহাসকে চ্যালেঞ্জ করা, চ্যালেঞ্জিং হিস্টোরি, হিস্টোরিক্যাল অ্যালিগরি প্লাস কন্টেম্পোরারি স্যাটায়ার। ইতিহাসকে উনি ব্যঙ্গ করতে কিন্তু ছাড়ছেন না, ইতিহাসকে উনি চ্যালেঞ্জ করছেন। আচ্ছা, এখন মামুন তো পড়লেন, এখন আনিকা আরফিন জাহান শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। আনিকা আরফিন জাহান, আপনি এই যে নোবেল প্রাইজ যে উনি পেলেন 1925 সালে উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, জি স্যার। তারপরে দেখেন একটা পয়েন্ট আছে কালার করা, পার্পল এন্ড রেড এ কালার করা, ওটা একটু পড়বেন কাইন্ডলি। ইনফ্লুয়েন্সড বাই। Okay, sir. Influenced by Henrik Ibsen, sought to introduce a new realism into English language drama, using his plays and vehicles to disseminate his political, social, and religious ideas. Major works: Arms and the Man. এইটুকু আমরা এটুকুতেই থাকবো। ইনফ্লুয়েন্স বাই হেনরিক ইবসেন, হ্যাঁ এটা আমরা একটু সবার সাথে একটু শেয়ার করি, একটু ট্রাই করো তো আমার সাথে শেয়ার করার জন্য কি বলা হচ্ছে এখানে। হ্যাঁ, উনি হেনরিক ইবসেন দ্বারা ইন্সপায়ার্ড, ইনফ্লুয়েন্সড, প্রভাবিত। তারপর তার পলিটিক্যাল, সোশ্যাল এবং রিলিজিয়াস আইডিয়াগুলো উনি ইউজ করেছেন তার প্লেতে। গুড গুড। এবং অ্যাজ আ তার আগে একটা পয়েন্ট বাদ পড়ে গেছে। introduce Realism into English language drama. Yes. তিনি একটি নতুন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ড্রামার সাথে পরিচিত করেন। ড্রামার মধ্যে একটা রিয়েলিজম, বাস্তবতা নিয়ে আসছে। হ্যাঁ বাস্তবতাবাদ, নতুন ধরনের বাস্তব। হ্যাঁ এটা একটু মানে এতদিন আমরা যেরকম বাস্তবতা দেখে এসেছি উনি একটু অন্যরকম বাস্তবতা হাজির করলেন।
কেমন বাস্তবতা, মানে এই বাস্তবতার সাথে আমরা একটু উপরে যাই, কন্টেম্পোরারি স্যাটায়ার, একটু বিদ্রুপাত্মক বাস্তবতা। মানে উনি শুধুমাত্র বাস্তবতাকে কনভেনশনাল ওয়েতে আমাদের সামনে হাজির করেননি, বাস্তবতাকে একটু, মানে আমাদের যে বাস্তবতার প্রতি অ্যাটিটিউড সেটাকে একটু ব্যঙ্গ করেছেন। কারণ আমরা অনেক সময় বাস্তবতাকে ফর গ্রান্টেড ধরে নেই, আমরা চিন্তা করি না, আমাদের বাপ দাদা যা বলে গেছে, তারা যেভাবে, সমাজের 8-10 জন মানুষ যেভাবে বাস্তবতাকে দেখে, আমরা ওইভাবেই বাস্তবতাকে বিচার করি, আমরা বেশি কিছু চিন্তা করি না। সেই বিষয়টা তেমনি এসে আমাদেরকে নাড়া দিচ্ছেন, একদম সেই রকম ঝাঁকি দিচ্ছেন, এমন একটা ঝাঁকি দিচ্ছেন যে সমাজের যারা মানে সম্মানজনক পজিশনে আছে তারা বেশ আনকমফোর্টেবল একটা পজিশনে চলে যাচ্ছে। একটা অন্যরকম নির্মম বাস্তবতা আমাদের সামনে হাজির করছেন। এই বাস্তবতার মধ্যে কঠিন বাস্তবতার সাথে সাথে ব্যঙ্গ বিদ্রুপ জড়িয়ে আছে। ইতিহাসকে আমরা যেভাবে ট্রিট করি, আমাদের নতুন এক চোখ খুলে দিচ্ছে, আমাদেরকে সচেতন করে দিচ্ছে। আমরা ফর গ্রান্টেড সবকিছু, সবাই যা বলছে সেটাকে আমরা বোকার মতো মেনে নেব না, আমরা সেটাকে আরেকটু ভালোভাবে চিন্তা ভাবনা করার চেষ্টা করব। আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা আনিকা আরফিন বললেন, যে উনি নাটকটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য ব্যবহার করেননি, নাটককে উনি একটা মাধ্যম, মিডিয়াম হিসেবে ব্যবহার করেছেন। কি হিসেবে ব্যবহার করেছেন? মিডিয়াম। নাটককে উনি ব্যবহার করেছেন, কি জন্য ব্যবহার করেছেন? টু disseminate his political, social and religious ideas, তার রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় বিভিন্ন ধারণাগুলো, আইডিয়াগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। নাটককে উনি শুধুমাত্র বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার করেননি, কি হিসেবে ব্যবহার করেছেন? তার বিভিন্ন ফিলসফি, ওনার যে বিভিন্ন দর্শন সেটা আমাদের সাথে শেয়ার করেছেন। ওনার পলিটিক্স রিলেটেড ফিলসফি, সোসাইটি রিলেটেড ফিলসফি, রিলিজিয়ন রিলেটেড ফিলসফি, এই বিষয়গুলো উনি, এই আইডিয়াগুলো, ওনার ফিলসফিক্যাল আইডিয়া, ওনার বিভিন্ন মতবাদ উনি ওনার নাটকের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করেছেন। এখন আমরা এই পার্টটা হচ্ছে মাথায় রাখতে হবে। আমি হাইলাইট করছি, এই পার্টটা। জর্জ বার্নার্ড শ, he sought to introduce, উনি ইন্ট্রোডিউস করতে চেয়েছিলেন, উনি আমাদের সাথে পরিচিত করতে চেয়েছিলেন নতুন ধরনের বাস্তবতা ইংরেজি নাটকে। তার নাটকের মাধ্যমে নতুন এক বাস্তবতার রূপ আমরা দেখতে পাবো, নিউ রিয়ালিজম। এবং উনার নাটকের মাধ্যমে উনি উনার রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় বিভিন্ন মতবাদ, বিভিন্ন ধারণা, তার ফিলসফিগুলো আমাদেরকে শেখাতে চেয়েছে। তার নাটক শুধু এন্টারটেইনমেন্টের জন্য না, এই নাটকের মাধ্যমে উনি আমাদের বিভিন্ন বিষয় সম্পর্কে শেখাতে চেয়েছেন। এই হচ্ছে আমাদের জর্জ বার্নার্ড শ সম্পর্কে একটা বিষয় মাথায় রাখতে হবে। উনার মেজর ওয়ার্কস গুলো কি কি? আর্মস অ্যান্ড দ্য ম্যান, অলরেডি আপনারা জানেন আর্মস অ্যান্ড দ্য ম্যান, এটা আপনারা পড়ে এসেছেন ইন্ট্রোডাকশন টু লিটারেচার ড্রামাতে। এই কোর্সে আমরা যাব হচ্ছে তারপর ম্যান অ্যান্ড সুপারম্যান। ম্যান অ্যান্ড সুপারম্যান, এই হচ্ছে আমাদের এই কোর্সের টার্গেট। আমরা এটাকে কিভাবে ডিল করতে পারি, আমরা ম্যান অ্যান্ড সুপারম্যান সম্পর্কে একটা ধারণা নিয়ে নিই। তাহলে ম্যান অ্যান্ড সুপারম্যান সম্পর্কে আমরা একটা স্কেচি প্রাইমারি ধারণা নিয়ে নিই। এই পর্যায়ে আয়েশা আক্তার দেখতে পাচ্ছেন? আয়েশা আক্তার, আয়েশা? জি স্যার, জি স্যার। একটু পড়েন। Man and Superman, a 4-act drama written by George Bernard Shaw in 1903, was written in response to a challenge to write a play based on the Don Juan theme. থ্যাংক ইউ। ওকে, এইটুকু আমরা একটু সবার সাথে একটু ক্লিয়ার করে নেই। প্রথম পয়েন্ট কি লেখা? ম্যান অ্যান্ড সুপারম্যান এটা একটা নাটক, অবভিয়াসলি এটা একটা প্লে, ইট ইজ আ 4-act ড্রামা।
এই নাটকের 4টা পার্ট আছে, অ্যাক্ট 1, 2, 3, 4, 4টা 4 act drama, and it is written by George Bernard Shaw in 1903 1903 সালে লিখেছেন। জর্জ বার্নার্ড শ নাটকটা লিখেছেন 1903 সালে, 1903। কত আগে দেখেন, এখন হচ্ছে 2021 সাল, তাহলে এটা কত বছর আগে লেখা? 118, more than 118 years ago, 118 বছর আগে লেখা নাটক। কত আগে? 4 act drama written by George Bernard Shaw. এরপর it was written in response to a challenge. এই নাটকটা লেখার পেছনে একটা চ্যালেঞ্জ আছে। জর্জ বার্নার্ড শর এক বন্ধু তাকে চ্যালেঞ্জ করেছিলেন। কি চ্যালেঞ্জ করেছিলেন? The challenge was to write a play based on Don Juan theme. Don Juan theme, এই ডন জুয়ান থিমের উপর একটা নাটক লেখার চ্যালেঞ্জ ছিল। ডন জুয়ান থিম বিষয়টা কি? হোয়াট ইজ ডন জুয়ান থিম? এটা আমরা পরবর্তীতে জানতে পারবো। তবে আপাতত আমরা এটাই মাথায় রাখি, জর্জ বার্নার্ড শ এই নাটকটা ন্যাচারালি নিজের ইচ্ছায় লেখেননি, এটা একটা চ্যালেঞ্জ ছিল। ম্যান এন্ড সুপারম্যান রাইটিং দিস প্লে ওয়াজ আ চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা কে করেছিল? জর্জ বার্নার্ড শ, খুব ঘনিষ্ঠ একজন বন্ধু তাকে চ্যালেঞ্জ করেছিল। কি চ্যালেঞ্জ করেছিল? যে ডন জুয়ান থিমের উপর একটা নাটক লেখার চ্যালেঞ্জ। ভেরি চ্যালেঞ্জিং। ওকে, Aisha, would you please continue now the summary? Would you Yes, please sir. read the summary? Yes, sir. Mr. Whitefield has recently died, and his will indicates that his daughter Anne should be left in the care of two men, Roebuck Ramsden and John Tanner. Ramsden, a venerable old man, discharges John Tanner, an eloquent youth with revolutionary ideas. Anne accepts Tanner as her guardian, though Tanner doesn't want the position at all. She also challenges Tanner's revolutionary beliefs with her own ideas. Despite Tanner's professed dedication to anarchy, he is unable to disarm Anne's charm, and she ultimately persuades him to marry her, choosing him over her more persistent suitor, a young man, Tanner's friend, named Octavius Robinson. আচ্ছা, এইখানে আমাদের এই নাটকটার সামারি খুব সংক্ষেপে দেয়া আছে, একদম সুপার কম্প্রেসড। আমরা এটা মোটামুটি একটু ক্লিয়ার হই নাটকের কি ঘটনা, কি ঘটে। এখন আয়শা, আপনি কি এখান থেকে অর্থটা বুঝতে পারছেন কিনা? যতটুকু বুঝেছেন ছোট করে বাংলায় আমাদের সাথে শেয়ার করেন। জি স্যার। মিস্টার হোয়াইটফিল্ড মারা যাওয়ার পরে তার মেয়ে, কে বলবো, হ্যাঁ, মারা যাওয়ার আগে সে উইল করে যাচ্ছে। জি স্যার, তার মেয়ে ওই দুইজনের মানে রবাক র্যামসডেন আর জন টেনারের মানে দেখাশোনা করবে। আচ্ছা, তার মানে মারা যাওয়ার আগে সে উইল করে গেছে যে তার অবর্তমানে তার মেয়ে, তার যে মেয়ে আছে অ্যানের দেখাশোনা করবে দুইজন, মানে অ্যানের দুইজন গার্জিয়ান ঠিক করে দিয়ে গেছেন। মৃত্যুর পূর্বে উইলে লিখে গেছেন যে তার মেয়ের গার্জিয়ান হবে দুইজন। এটা হচ্ছে তখনকার সময়ের নিয়ম ছিল যে র্যামসডেন হচ্ছে একজন যদি পরিবারে মেয়ে থাকে বা ছেলে থাকে, অপ্রাপ্ত বয়স্ক ছেলে থাকে অথবা মেয়ে থাকে, মেয়ে প্রাপ্ত বয়স্ক হোক অপ্রাপ্ত বয়স্ক কোনো ব্যাপার না, কিন্তু মেয়ে যদি থাকে আর ওই পরিবারে যদি অপ্রাপ্ত বয়স্ক ছেলে থাকে, তাহলে ওই পরিবারের গার্জিয়ানশিপ এর জন্য একজন পুরুষ প্রয়োজন। তখন উইল করে যেতে হয় যে এই পরিবারের গার্জিয়ান থাকবে একজন, পরিবারের কেউ হতে পারে, পরিবারের বাইরের কেউ হতে পারে। মিস্টার হোয়াইটফিল্ড মৃত্যুর পর তার পরিবারে ওইরকম মানে উপযুক্ত পুরুষ কেউ ছিল না,
মিস্টার হোয়াইটফিল্ডের পরিবারে কোনো পুরুষ ছিল না, তার ওয়াইফ ছিল, তার 2 মেয়ে ছিল। এখন এই পরিবারের গার্জিয়ান তো একজন পুরুষ হতে হবে। তখনকার সময়ে ভিক্টোরিয়ান সোসাইটি এটা হচ্ছে একটা পুরুষতান্ত্রিক সমাজ। মিস্টার হোয়াইটফিল্ড মৃত্যুর আগে উইল করে গেছেন যে আমার মৃত্যুর পর যেহেতু এই পরিবারে কোনো পুরুষ রইল না, এই পরিবারের দায় দায়িত্ব 2 জন গার্জিয়ানের কাছে রইল। বিশেষ করে তার মেয়েদের দায় দায়িত্ব 2 জন গার্জিয়ান পালন করবে। একজন হচ্ছে রোবেক রামস্টেন, আরেকজন জন ট্যানার। ভালো করে খেয়াল করো, এই আইডিয়াটা একটু ক্লিয়ার করে। মৃত্যুর আগে উইল করে গেছে যে তার মেয়েদের গার্জিয়ান হবে জন ট্যানার নামে একজন ব্যক্তি আর রোবেক রামস্টেন নামে একজন ব্যক্তি। রামসডেন হচ্ছে একজন ভেনারেবল ওল্ড ম্যান, একজন বয়স্ক মুরব্বী, মানে সম্মানিত, সমাজের খুবই সম্মানিত একজন মানুষ, সবাই সম্মান করে। রামসডেন হচ্ছে আমরা যেটা বলি সমাজের একজন মাথা, ওই সমাজের একজন বেশ সম্মানিত ক্ষমতাবান ব্যক্তি রবার্ট রামসডেন। কিন্তু আরেকজন যে গার্জিয়ান আছে জন ট্যানার, এই ট্যানারকে রামসডেন অবিশ্বাস করে, দেখতে পারে না, ঘৃণা করে। হি ডিস্ট্রাস্ট জন ট্যানার। কেন সে ডিস্ট্রাস্ট করে? জন ট্যানার সে কে? হু ইজ জন ট্যানার? আমরা তো একটু আগে রামসডেন সম্পর্কে বললাম যে রামসডেন একজন সমাজের গণ্যমান্য ব্যক্তি। গণ্যমান্য ব্যক্তি, তার বেশ অর্থকরী, টাকা পয়সা আছে, তার সমাজে সম্মানও আছে। সোশ্যাল পলিটিক্যাল সব দিক থেকে রামসডেন একজন প্রতিষ্ঠিত বয়স্ক ব্যক্তি। আরেকজন যে গার্জিয়ান জন ট্যানার, সে কে? জন ট্যানার an eloquent youth with revolutionary ideas. জন ট্যানার হচ্ছেন একজন eloquent youth। মানে কি কেউ বলতে আয়শা বলতে পারবেন? eloquent youth না স্যার। বাকপটু স্যার। ভেরি গুড, বাকপটু মানে সে খুব পটপট করে কথা বলতে পারে। অনেকে থাকে না আমাদের পরিচিত ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা অনেক কথা বলতে পছন্দ করে, সুযোগ পেলেই কথা বলে। একটু যদি সুযোগ পায়, তাকে যদি একটু সুযোগ দেওয়া হয়, তাহলে সে কথা বলতেই থাকে, কথা বলতেই থাকে। এলোকুয়েন্ট মানে হচ্ছে সে কথা বলতে পছন্দ করে, নিজের কথায়, নিজের ভাষণে, নিজের বক্তৃতায় নিজেই ইমপ্রেসড, নিজে কথা বলতে এবং নিজের কথা শুনতে খুব পছন্দ করে। জন ট্যানার হচ্ছে এরকম, সে সুযোগ পেলেই বক্তৃতা দেয়। eloquent youth with revolutionary ideas, এবং সে হচ্ছে একটু বিপ্লবী, বিদ্রোহী টাইপের। বয়স কম হলে সাধারণত যা হয়, ইয়াং ম্যান, তার বিদ্রোহী বৈপ্লবিক কিছু আইডিয়া আছে। যখনই সে সুযোগ পায় তখনই সে তার বৈপ্লবিক আইডিয়াগুলো সবার সাথে শেয়ার করার চেষ্টা করে। এখন এই 2 জন মানুষকে আপনারা একত্রিত করেন। একদিকে আছে রোবেক রামসডেন, সমাজের গণ্যমান্য একজন মুরব্বী, আরেকজন হচ্ছে কম বয়সী একজন ইয়াং ম্যান, যুবক ছেলে। সে শুধু বৈপ্লবিক বিভিন্ন কথাবার্তা তার বক্তৃতার মাধ্যমে সবাইকে শোনায় আর জ্বালাতন করে। এখন স্বাভাবিকভাবেই সমাজের একজন গণ্যমান্য মুরব্বী ব্যক্তি, তার কি এই ধরনের ছোড়াকে পছন্দ হবে? এই ধরনের ছেলেকে পছন্দ হবে? না স্যার। কখনোই হবে না স্যার। কখনোই হবে না। সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি, কিন্তু গণ্যমান্য, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে সমাজের অন্যতম মাথা, সে তো কোনোভাবেই চাইবে না তার সোশ্যাল অর্ডারকে কেউ এসে ডিসরাপ্ট করুক, ঝামেলা করুক, ঝামেলা পাকাক। এই জন ট্যানার হচ্ছে ওই ঝামেলা পাকানোর মতো একজন ব্যক্তি। সে হচ্ছে সুযোগ পাইলেই, এটা হচ্ছে রামসডেনের বক্তব্য যে উল্টাপাল্টা বিভিন্ন কথা, বিভিন্ন বৈপ্লবিক অ্যানার্কিস্ট কথাবার্তা সে বলে। তাহলে আমরা মোটামুটি বলতে পারি যে রবার্ট রামসডেন হচ্ছে স্টেবল সোসাইটির একজন প্রতিনিধি। রবার্ট রামসডেন চাবে সমাজে সবকিছু স্থিতিশীল থাক, যেরকম চলছে ওইরকমই চলুক, কোনো কিছুর যাতে পরিবর্তন না হয়। আর ট্যানার হচ্ছে ও সবকিছু পরিবর্তন করে দিতে চায়। রিক্রিয়েশন চাই স্যার। হ্যাঁ,
সবকিছু সে বদলে দিতে চায়। ট্যানার হচ্ছে রেভলিউশনারি, বিপ্লবী। ওকে, এখন তারপরে আমরা আসি, এই সিচুয়েশনটাকে বোঝার চেষ্টা করেন যে মিস্টার হোয়াইটফিল্ড মারা যাওয়ার আগে তার মেয়েদের জন্য, স্পেশালি তার বড় মেয়ের জন্য এমন দুইজন গার্জিয়ান ঠিক করে দিয়ে গেলেন যারা কেউ কাউকে দেখতে পারে না। তার মেয়েদের গার্জিয়ান দুইজন, রামসডেন, ট্যানার, এরা কেউ কাউকে দেখতে পারে না। দুইজন পুরো দুই মেরুর মানুষ, টোটালি অপোজিট টু পার্সনস, কিন্তু উনি এটা করে দিয়ে গেছেন। কেন এটা করলেন? কেন সম্পূর্ণ দুই মেরুর দুই ব্যক্তিকে উনি ওনার মেয়েদের গার্জিয়ান এর দায়িত্ব দিয়ে গেলেন? তারপর এইবার আয়েশা আক্তারের পর আয়েশা তাসনিম, শুনতে পাচ্ছেন? আয়েশা তাসনিম। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এর পরের যে অংশটা আছে, এই অংশটা একটু আমাদের সাথে শেয়ার করেন। এই যে আমি হাইলাইট করছি এই অংশটুকু। স্যার সরি স্যার, আমি সরি স্যার, আমার ব্রিদিং প্রবলেম, তো স্যার কথা বলতে অনেক প্রবলেম হচ্ছে। ও, আমার একটু শ্বাসকষ্টের সমস্যা দেখা দিচ্ছে স্যার। ও সরি স্যার। আচ্ছা, ঠিক আছে, সরি টু হিয়ার দ্যাট। তাড়াতাড়ি সুস্থ হন। ফারহানা ইসলাম পলি, শুনতে পাচ্ছেন? জি স্যার। হাইলাইট করা অংশটুকু একটু পড়বেন কাইন্ডলি। And accepts Tanner as her guardian, though Tanner doesn't want the position at all. She also challenges Tanner's revolutionary beliefs with her own ideas. আচ্ছা, একটু বাংলায় আমাদের সাথে একটু শেয়ার করেন অর্থটা। স্যার এখানে টেনারকে অ্যাজ গার্ডিয়ান হিসেবে সে অ্যাকসেপ্ট করেছে। অ্যান ট্যানারকে তার গার্জিয়ান হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তারপর যদিও ট্যানার ডাজন্ট পজিশন এট অল, মানে ট্যানার হচ্ছে গিয়ে পজিশনটা চাচ্ছে না, ট্যানার গার্জিয়ান হতে চাচ্ছে না। বাবা মৃত্যুর সময় মেয়েকে বলে গেছে এই হচ্ছে তোমার গার্জিয়ান, মেয়েও মেনে নিয়েছে, কিন্তু যাকে গার্জিয়ান ঠিক করা হয়েছে সে গার্জিয়ান হতে চাচ্ছে না। অ্যান অ্যাকসেপ্ট করে নিচ্ছে যে ট্যানার আমার গার্জিয়ান, কিন্তু ট্যানার সেটা চাচ্ছে না। ট্যানার ডাজ নট ওয়ান্ট দ্য পজিশন অ্যাট অল। ট্যানার মোটেও সেই পজিশনটা চাচ্ছে না। তারপরের লাইনটা দেখেন। একটু আগে বললাম না যে ট্যানার হচ্ছে সুযোগ পেলেই ভাষণ দিতে পছন্দ করে, ও খুব বক্তৃতা দিতে পছন্দ করে। যখনই সুযোগ পায় তখনই সে বক্তৃতা দেয়, এবং তার যে সমাজ পরিবর্তন করার বিভিন্ন প্ল্যানগুলো, বৈপ্লবিক যে ধারণাগুলো, সেগুলো সে সবসময় চেষ্টা করে সবাইকে জানানোর জন্য। অ্যান হচ্ছে সুযোগ পেলেই ট্যানারের সেসব বৈপ্লবিক ধারণাগুলোকে সে মক করে, বিদ্রুপ করে। অ্যান challenges Tanner's revolutionary beliefs with her own ideas. ট্যানারের প্রতিটা আইডিয়াকে অ্যান চ্যালেঞ্জ জানায়। ট্যানার তো সুযোগ পেলেই তার বৈপ্লবিক ধারণাগুলো সবার সাথে প্রকাশ করে। যখনই ট্যানার তার বৈপ্লবিক ধারণাগুলো প্রকাশ করে তখনই অ্যান সেটাকে চ্যালেঞ্জ করে। অ্যান সুযোগ পেলেই ট্যানারকে চ্যালেঞ্জ করে। তার মানে অ্যান এবং ট্যানারের সাথে বেশ ইন্টারেস্টিং একটা রিলেশনশিপ আছে, এবং ট্যানার বুদ্ধির দিক থেকে আমরা দেখতে পাচ্ছি ট্যানারের থেকে অ্যানের বুদ্ধিটা স্বাভাবিকভাবেই বেশি, এবং এটা পরবর্তীতে আমরা আরো দেখতে পাবো। থ্যাংক ইউ ফারহানা। এরপরে আমি রিকোয়েস্ট করব ইশরাত জাহান ইভা আছেন?
জি স্যার। এই despite Tanner's professed dedication, এই জায়গা থেকে আপনি একটু পড়বেন। Despite Tanner's professed dedication to anarchy, he is unable to discern Anne's charm, and she ultimately pursued him to marry her, choosing him over her more persistent, sweeter young man. Tanner's friend named Octavius Robinson. ওকে, তাহলে এখানে কি বলছে আমাদের সাথে একটু শেয়ার করবেন? Sir, what's the meaning of anarchy? অ্যানার্কি মানে হচ্ছে নৈরাজ্য, নৈরাজ্য, বিশৃঙ্খলা। বিশৃঙ্খলা। ধরেন সমাজে একটা স্থিতিশীল অবস্থা বজায় আছে, ট্যানার এসে বলবে যে এটা একটা ভুয়া সমাজ, এখানে সবাই বন্দী, সবাই দাস, সমাজকে পরিবর্তন করতে হবে, সবকিছু ভেঙে চুরমার করে নতুন করে তৈরি করতে হবে। তার মানে ট্যানার এসে একটা অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করতে চাচ্ছে। র্যামসডেন এই জন্য ট্যানারকে বলে হচ্ছে নৈরাজ্যবাদী, অ্যানার্কিস্ট। ট্যানার সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে সমাজকে নতুন করে সৃষ্টি করতে চায়, সমাজকে পরিবর্তন করতে চায়। কিন্তু যে মানুষটা সমাজে পরিবর্তন ঘটাতে চায় সেই মানুষটা কিন্তু সহজে কোনো একটা রোমান্টিক রিলেশনশিপে জড়াতে কিন্তু সে পারে না। এখন ট্যানার সেই একটা ডিলেমার মধ্যে আছে, একদিকে সে সমাজকে পরিবর্তন করতে চায়, আরেক দিকে আছে অ্যান। অ্যান তাকে আকর্ষণ করছে, অ্যান তাকে আকর্ষণ করছে। হি ইজ আনএবল টু ডিসার্ম অ্যান্ডস চার্ম। এই যে অ্যান ওকে আকর্ষণ করছে, এটাকে সে কোনোভাবেই ঠেকাতে পারছে না, কোনোভাবেই সেটাকে প্রতিরোধ করতে পারছে না। অ্যান ওকে প্রবলভাবে আকর্ষণ করছে। ট্যানার ইজ আনএবল টু ডিসার্ম অ্যান্ডস চার্ম। কোনোভাবেই অ্যানের আকর্ষণটাকে সে রুখতে পারছে না। অ্যান্ড শি আলটিমেটলি পারসুয়েডস হিম টু ম্যারি হার। শেষমেশ বিয়ে করতে বাধ্য করল। আলটিমেটলি অ্যান বাধ্য করলো ট্যানারকে, একদম পারসুয়েট করে ফেললো, রাজি করিয়ে ফেললো। তার মানে শুরুর দিকে ট্যানার কোনোভাবেই বিয়ে করতে চায়নি। আমরা পরবর্তীতে দেখবো ট্যানার এই বিয়ে শাদী এসবে কোনো কিছুতে বিশ্বাসই করে না, কিন্তু আলটিমেটলি সে সারেন্ডার করে এবং অ্যান তাকে রাজি করায়। আমরা দেখতে পাবো আমাদের এই নাটকে অ্যান হচ্ছে খুবই খুবই জটিল একটা ক্যারেক্টার, ভেরি কমপ্লেক্স, ভেরি ক্লেভার, ভেরি স্মার্ট, ভেরি কানিং। এবং অ্যান হচ্ছে পুরো ঘটনার, নাটকের পুরো কাহিনীকে কন্ট্রোল করে। পুরো নাটকের কাহিনীটাকে সে খুব ঠান্ডা মাথায় প্ল্যান করে কন্ট্রোল করে। যে ট্যানার তার এত বৈপ্লবিক, এত নৈরাজ্যবাদী বিভিন্ন ধারণাগুলো সে সবার সাথে প্রচার করত, সেই বিদ্রোহী দুষ্ট ছেলে ব্যাড বয়টাকে সে কিভাবে পোষ মানিয়ে ফেললো, এটা আমরা দেখব। ট্যানারের ইচ্ছে ছিল সবকিছু বদলে দেয়া, কিন্তু অ্যান কিভাবে তাকে নিজের বশে নিয়ে আসলো, এটা আমরা দেখব। অ্যান কিভাবে ট্যানারকে তার আয়ত্তে নিয়ে আসলো, এটা কিন্তু আমরা এই নাটকের মধ্যে দেখতে পাবো। A very interesting action and reaction will go on between these two characters, অ্যান এবং ট্যানারের যে সম্পর্ক, ভেরি ইন্টারেস্টিং। এবং কিভাবে অ্যান ট্যানারকে তার বশে নিয়ে আসলো, এটা আমরা এই নাটকের মধ্যে দেখতে পাবো। স্যার অ্যান্টি কাইন্ড অফ ম্যানিপুলেটর। ইয়েস, শুধুমাত্র ম্যানিপুলেটর না, আ গ্র্যান্ড ম্যানিপুলেটর, আ পাপেট মাস্টার বলতে পারে। এবং আ ভেরি মানে থ্রিলার প্লাস মাইন্ড গেম, এই দুটাকে যদি আমরা একত্রিত করি তাহলে আমরা এই নাটককে একটা লেভেল দিতে পারি। আমাদের ম্যান এন্ড সুপারম্যান নাটকটা নট অনলি এ থ্রিলার, দিস ইজ অলসো আ মাইন্ড গেম টাইপ প্লে। অ্যান ট্যানারকে রাজি করিয়েই ছাড়বে, আয়ত্তে বসে নিয়েই ছাড়বে, এবং চুজিং হিম ওভার হার মোর পারসিস্টেন্ট সুইটার ইয়াং ম্যান, ট্যানারস ফ্রেন্ড নেমড অক্টেভিয়াস রবিনসন। ট্যানারের জন্য পাগল ছিল আরেকজন ছেলে, তার নাম হচ্ছে অক্টেভিয়াস রবিনসন।
অক্টেভিয়াস রবিনসন অ্যানের জন্য সবকিছু করতে পারত। অক্টেভিয়াস রবিনসন ছিল অ্যানের জন্য মোর পারসিস্টেন্ট সুইটার, মানে একদম শুরু থেকে অক্টেভিয়াস অ্যানের জন্য উন্মাদ ছিল, পাগল ছিল। কিন্তু অ্যান অক্টেভিয়াসকে পাত্তা দেয়নি। শুরু থেকেই ট্যানার অ্যানকে অ্যাভয়েড করতে চেয়েছে, পালাতে চেয়েছে, কিন্তু শেষমেশ অ্যান ট্যানারকেই দখল করেছে। এই যে অ্যানের যে জেদ, এক্সট্রিম ডিটারমিনেশন, এইটাই আমরা দেখব কিভাবে কিভাবে অ্যান ট্যানারকে তার বশে নিয়ে আসে। এই হচ্ছে আমাদের এই ভেরি ভেরি ইন্টারেস্টিং নাটকের ভেরি শর্ট সামারি। একটা দুষ্ট ছেলেকে সে আমাদের নায়িকা তার আয়ত্তে নিয়ে আসবে, একজন বিপ্লবীকে সে একজন বাধ্যগত গৃহপালিত স্বামী হিসেবে দখল করে ফেলবে। সেই কাহিনীটাই আমরা এখানে দেখতে পাবো। ইন ম্যান অ্যান্ড সুপারম্যান আমরা সেই কাহিনীটাই পাবো। কাহিনীতে ঢোকার আগে আমরা ক্যারেক্টার গুলো সম্পর্কে আরেকটু ভালোভাবে আইডিয়াটা নেই। এখন জান্নাতুল ফেরদৌস শান্তা, জান্নাতুল ফেরদৌস শান্তা শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। প্রথম ক্যারেক্টারটা সম্পর্কে আমাদের সাথে একটু শেয়ার করেন। অ্যান হোয়াইটফিল্ড। Anne Whitefield, a young man, graceful, somewhat enigmatic, very cunning, and manipulative. আবার বলেন, আবার বলেন। অ্যান হোয়াইটফিল্ড। Anne Whitefield, a young man, woman, graceful, woman, man না, young woman, নারী। a young woman, graceful, somewhat enigmatic, very cunning, enigmatic, very cunning, and manipulative. আচ্ছা, তাহলে এগুলো তার কি কি গুণাবলী আমরা পেলাম? অ্যান হোয়াইটফিল্ড হচ্ছে আমাদের মেইন ফিমেল ক্যারেক্টার, আমাদের নায়িকা। অ্যান হোয়াইটফিল্ড আমাদের নায়িকা, এবং কেউ কেউ বলবে অ্যান হোয়াইটফিল্ড নট অনলি আওয়ার হিরোইন বাট অলসো দ্য মেইন ভিলেন। অ্যান হোয়াইটফিল্ড এই নাটকের শুধুমাত্র নায়িকাই নন, মূল ভিলেন চরিত্র। ভেরি ইন্টারেস্টিং, একই সাথে নায়িকা, একই সাথে ভিলেন। অ্যান হোয়াইটফিল্ড, a young woman, graceful. graceful মানে কি? graceful কে বলতে পারবেন? graceful গ্রেসফুল এ আমাদের কি বাংলা আছে কোনো? মামুন? বিউটিফুল, আবার বলেন। বিউটিফুল অথবা চার্মিং। চার্মিং, চার্মিং। স্যার করুণাময় না গ্রেসফুল স্যার? করুণাময় না, ঠিক করুণাময় ওটা। গ্রেস হচ্ছে ধরেন আপনার কিভাবে বুঝে এটা, এটা আমাদের, হ্যাঁ, কিন্তু গ্রেস হচ্ছে একটা মানে হেভেনলি গ্লো বের হয়, মানে অনেকেই আছে দেখবেন যে বলা যায়। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পরিচিতদের মধ্যে অনেকে থাকে দেখবেন, মানে ওইরকম আহামরি সুন্দরী না, কিন্তু তার চেহারার মধ্যে একটা মায়া আছে, একটা কিউটনেস আছে, মানে একটা হেভেনলি গ্লো আছে, অন্যরকম মিষ্টি। আমরা মিষ্টি বলি, মিষ্টি চেহারা, ওই এটাকে মিষ্টি চেহারার কাছাকাছি আমরা বলতে পারি। চার্মিং, ডিজায়ারেবল না, নট ডিজায়ারেবল, নট ডিজায়ারেবল, এটা হচ্ছে চার্মিং, মানে কিউট, সুইট, মানে মাধুর্য আছে আর কিছু। হ্যাঁ, অন্যরকম একটা মাধুর্য আছে, হ্যাঁ সেটাই। গ্রেসফুল। তারপরের কোয়ালিটিটা আমরা দেখি সামওয়াট এনিগম্যাটিক। এনিগমা, এনিগমা মানে কি? রহস্য। এনিগমা মানে হচ্ছে মিস্ট্রি। এই অ্যান হোয়াইটফিল্ড ক্যারেক্টারের মধ্যে কোন একটা রহস্য কাজ করে, রহস্যময়ী একটা চরিত্র। সাধারণত সে কোনো কথা সরাসরি বলে না, সে ইনডিরেক্টলি বলে, ইনডিরেক্টলি মিন করে। অ্যান হোয়াইটফিল্ড হচ্ছে এমন একটা চরিত্র, তাকে আপনি সহজে বুঝতে পারবেন না, তার যে মোটিভ, তার যে টার্গেট, সেটাকে আপনি সহজে বুঝতে পারবেন না, খুবই রহস্যময়। somewhat enigmatic, very cunning,
কানিং মানে এটা হচ্ছে নেগেটিভ অর্থে ইন্টেলিজেন্ট, চতুর, খুবই। আমরা বাংলায় একটা শব্দ আছে ধুরন্ধর। ধুরন্ধর, আমাদের নায়িকা খুব ধুরন্ধর, মানে সে খুবই চালাক, খুবই চতুর। এবং আপনারা দেখবেন এই নাটকে যতগুলো চরিত্র আছে, আমাদের অ্যান হোয়াইটফিল্ড হচ্ছে সবচেয়ে ধুরন্ধর, সবচেয়ে চতুর, এবং প্রতিটা ক্যারেক্টারকে সে ম্যানিপুলেট করবে। ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার, প্রতিটা ক্যারেক্টারকে সে কি করবে? ম্যানিপুলেট করবে। ক্যানিং অ্যান্ড ম্যানিপুলেটিভ, সে খুবই ধুরন্ধর এবং সবাইকে সে ম্যানিপুলেট করবে। ম্যানিপুলেট মানে কি? প্রভাবিত করা। প্রভাবিত করা প্লাস আরেকটু 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 সহজ একটা বাংলা আছে। স্যার ম্যানিপুলেট মানে হচ্ছে সে যা চাচ্ছে সেটা সে হ্যাঁ। সবার কাছ থেকে আদায় করে নিতে, হ্যাঁ সেটা ফোর্সফুলি হোক বা যেভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই ভাববে যে তারা নিজের ইচ্ছায় এই কাজটা করছে, কিন্তু আসলে অ্যান হোয়াইটফিল্ড তাদেরকে দিয়ে সেই কাজটা করাচ্ছে, তারা নিজেরাও জানবে না। Puppets এর মতো। হ্যাঁ, পাপেটস, তারা নিজেরাও জানবে না। হ্যাঁ, ব্রেন, অলমোস্ট ব্রেন ওয়াশ। ব্রেন ওয়াশ, হ্যাঁ, মানে ওরা যখন, বিশেষ করে র্যামসডেন, ট্যানার, ওরা যখন কোনো কাজ করবে অ্যান হোয়াইটফিল্ডের জন্য, তখন তারা নিজেরা খুশি হয়ে করবে, নিজের ইচ্ছায় করবে, কিন্তু অ্যাকচুয়ালি they were manipulated by অ্যান হোয়াইটফিল্ড। খুবই জটিল ক্যারেক্টার, ভেরি ভেরি কানিং অ্যান্ড ম্যানিপুলেটিভ। এই হচ্ছে আমাদের মূল অন্যতম প্রোটাগনিস্ট অ্যান হোয়াইটফিল্ড। এরপর আমরা পাচ্ছি আমাদের নায়ক জন ট্যানার। জন ট্যানার সম্পর্কে খাদিজা আক্তার রোমিনা, আপনি একটু পড়বেন। খাদিজা আক্তার রোমিনা। John Tanner, also called Jack Tanner, a very well-educated, well-spoken man who takes everything seriously. আচ্ছা, এখন আমরা তাকে একটু আমাদের রিয়েল লাইফের সাথে কানেক্ট করার চেষ্টা করি, যে তার মতো মানুষ তো আমাদের পরিচিত সার্কেলে আছে, তাই না? জন ট্যানার হচ্ছে জ্যাক ট্যানার, তার আরেকটা নাম, তার ডাক নাম হচ্ছে জ্যাক। জন ট্যানার, তার ডাক নাম হচ্ছে জ্যাক। ওয়েল এডুকেটেড, খুবই শিক্ষিত, উচ্চ শিক্ষিত। ওয়েল স্পোকেন ম্যান, একটু আগে যেটা বললাম, ওই যে বাকপটু, বাগ্মী, বক্তৃতা খুব ভালো দিতে পারে। ওয়েল স্পোকেন ম্যান, যখনই সে সুযোগ পায় তখনই সে ভাষণ দিয়ে দেয়, যখনই সুযোগ পায় তখনই সে ভাষণ দেয়। সে ভাষণ দিতে খুব পছন্দ করে, সে কথা বলতে খুব পছন্দ করে। A well spoken man who takes everything seriously. জন ট্যানার সবকিছু সিরিয়াসলি নিয়ে নেয়। এখন আমাদের পরিচিত ফ্রেন্ড সার্কেলে এরকম আপনি পাবেন না? জি স্যার। আচ্ছা, তাহলে খাদিজা আক্তার, আপনার কাছে আমাদের নায়ক জন ট্যানারকে কেমন মানুষ মনে হচ্ছে আপাতত এই লেভেলে? স্যার আপাতত তো সবকিছু পজিটিভ লাগছে। এই যে সে সবকিছু সিরিয়াসলি যে নিচ্ছে, হি ইজ টেকিং এভরিথিং সিরিয়াসলি। সবকিছু সিরিয়াসলি নেয়ার পিছনে কি কি নেগেটিভ দিক থাকতে পারে? আমাদের নায়ক সে সবসময় সিরিয়াস, অলওয়েজ সিরিয়াস। সে একটু তো হাইপার হয়ে যাবে স্যার, মানে রং ডিসিশন নিবে সিরিয়াসনেসের জন্য। সে ভেরি সিরিয়াস, খুব বেশি সিরিয়াস হয়ে গেলে সমস্যা। আমরা বেশি সিরিয়াস হয়ে গেলেই কিন্তু ভুল সিদ্ধান্তগুলো নেই। আচ্ছা, থ্যাংক ইউ খাদিজা আক্তার। রাহাত ইশতিয়াক, would you please read the next character? Sure, sir. Violet Robinson, sister of Octavius Robinson. She has been secretly married to Hector Malone Jr. তারপরেরটাও পড়ে ফেলেন। Hector Malone Jr., an American gentleman who is secretly married to Violet Robinson. আচ্ছা, এই দুটো ক্যারেক্টার সম্পর্কে আপনার ধারণাটা কি আপাতত, একদম প্রাইমারি আইডিয়াটা? আচ্ছা, হেক্টর মেলন জুনিয়রের কথা বলি। উনি হচ্ছে একজন আমেরিকান জেন্টলম্যান,
যিনি ভায়োলেট রবিনসনের সাথে সিক্রেটলি যিনি ভায়োলেট রবিনসনকে সিক্রেটলি বিয়ে করেছে আর গোপনে বিয়ে করে ফেলেছে। জি, আর ভায়োলেট রবিনসন হচ্ছে অক্টোভিয়াস রবিনসন। অক্টোভিয়াস রবিনসন যে হচ্ছে আবার এন্ড ওয়ারফিল্ডের জন্য পাগল, হ্যাঁ, সে হচ্ছে সিক্রেটলি হেক্টর মেলন জুনিয়রকে বিয়ে করেছে, যে আগে বলেছে। এরা দুইজন দুইজনকে গোপনে বিয়ে করেছে। ওই সমাজে গোপনে বিয়ে করে ফেলা এটা কিন্তু চারটিখানি কথা না, ভেরি বিগ ডিল। 1 মিনিট। স্যার কে শুধু কাকে তাই না, বিয়ে করে ফেলেছে একটু আবার যদি বলতেন। হ্যাঁ, এটা হচ্ছে দুটো ক্যারেক্টার। এই দুটো ক্যারেক্টার সম্পর্কে আমরা এতক্ষণ আলোচনা করিনি। ভায়োলেট রবিনসন হচ্ছে একটা ফিমেল ক্যারেক্টার, ধরেন কে কার এটা পরে আমরা আসি। ভায়োলেট রবিনসন আ ফিমেল ক্যারেক্টার, হেক্টর মেলন সে হচ্ছে একজন বিদেশি আমেরিকান। এরা দুইজন পছন্দ করে বিয়ে করে ফেলেছে, সিক্রেটলি ম্যারিড, এবং এই ঘটনা কেউ জানে না। তার উপরে ঘটনা ঘটে গেছে, ভায়োলেট রবিনসন ইজ প্রেগন্যান্ট। ভায়োলেট রবিনসন ছাড়া কেউ, মানে এরকম আশেপাশে কেউ জানে না যে she is legally married to Hector Malone and she is pregnant. সমাজ বলছে ভায়োলেট ইজ প্রেগন্যান্ট উইদাউট ম্যারেজ, এবং এটা নিয়ে বিশাল এক স্ক্যান্ডাল। এটা হচ্ছে আমাদের নাটকের সেকেন্ড প্লট, আমরা বলতে পারি সেকেন্ডারি প্লট। ভায়োলেট অ্যান্ড হেক্টর এরা হচ্ছে সাইড নায়ক সাইড নায়িকা, এটা আমরা বলতে পারি। ভায়োলেট হেক্টর দে সিক্রেটলি ম্যারিড অ্যান্ড ভায়োলেট ইজ প্রেগন্যান্ট, সিচুয়েশনটা এরকম। এবং এটা তখনকার সমাজে বিরাট বড় একটা স্ক্যান্ডাল, এবং এই স্ক্যান্ডালটা কিভাবে ইম্প্যাক্ট ফেলে নাটকে সেটা আমরা দেখব। এরপর আমরা পাচ্ছি অক্টেভিয়াস রবিনসন। অক্টেভিয়াস রবিনসন সম্পর্কে অলরেডি আমরা হালকা জানি। মেহেদি হাসান জিম, মেহেদি হাসান জিম শুনতে পাচ্ছেন? মেহেদি হাসান জিম, আপনি এই অক্টেভিয়াস রবিনসন এই পয়েন্টে একটু পড়েন। Octavius Robinson, an amiable young man who is hopelessly in love with Anne Whitefield, brother to Violet Robinson. ওকে, অক্টেভিয়াস রবিনসনকে এই যে একটু আগে বললাম এক মেয়ে গোপনে বিয়ে করেছে এবং প্রেগন্যান্ট হয়ে গেছে, সেই ভায়োলেট রবিনসনের ভাই হচ্ছে অক্টেভিয়াস রবিনসন। এই অক্টেভিয়াস রবিনসন হচ্ছে খুবই ভদ্র, অমায়িক, লক্ষ্মী একটা ছেলে। সে আবার প্রেমের কবিতা লিখতে পছন্দ করে, সে একজন কবি। and he is hopelessly in love with Anne Whitefield. অক্টেভিয়াস অ্যান হোয়াইটফিল্ডের জন্য পাগল, মানে আমাদের বাংলা সিনেমায় বাপ্পারাজ টাইপ যে ক্যারেক্টার, খুবই ভালো ছেলে, খুবই লক্ষ্মী ছেলে, কিন্তু সে এমন একজনকে ভালোবেসেছে যার কাছ থেকে সে কখনো ভালোবাসা ফেরত পাবে না। অক্টেভিয়াস রবিনসন আমাদের বাপ্পারাজ, হোপলেসলি ইন লাভ উইথ অ্যান হোয়াইটফিল্ড, খুবই ইমোশনাল, একজন পোয়েটিক, ভেরি জেন্টল পারসন। এই হচ্ছে আমাদের অক্টেভিয়াস রবিনসন, আমাদের যে ক্যারেক্টারটা ছ্যাঁকা খাবে, বড় ধরনের ছ্যাঁকা খাবে। ওকে, দেন আমাদের আরেকটা ক্যারেক্টার বাকি আছে, নূপুর চক্রবর্তী। শুনতে পাচ্ছেন নূপুর? Yes, sir. আমাদের ওই লাস্ট Hello. পয়েন্টটা পড়েন, এই স্লাইডের লাস্ট পয়েন্টটা পড়েন। রবার্ট রামস্টেড। Robert Crumpson, a aging civil reformer Aging. who was trained Aging. to the aging civil reformer who was trained to the late Mr. Whitefield, a
proclaimed modern person with backdated mentality. ওকে, আবার পড়েন তো। Robert Ramsden, an aging civil reformer who was friend to the late Mr. Whitefield, a self-proclaimed modern person with backdated mentality. ওকে, আমরা কিন্তু এখানে মোটামুটি রবার্ট রামসডেন সম্পর্কে হালকা একটা ধারণা পাচ্ছি। রবার্ট রামসডেন উনি একজন বয়স্ক সমাজের মাথা, গণ্যমান্য ব্যক্তি। পলিটিক্স বলেন, ইকোনমি বলেন, সোশ্যাল স্ট্যাটাস বলেন, সব দিক থেকে রবার্ট একজন প্রতিষ্ঠিত ব্যক্তি। উনি একজন সিভিল রিফর্মার বলতে উনি সমাজের বিভিন্ন বিষয় দেখাশোনা করেন এবং সমাজের অন্যরা তাকে মান্য করে, তার কথা শোনে। রবার্ট রামসডেন তাহলে আমরা দেখতে পাচ্ছি ভিক্টোরিয়ান সোসাইটির একজন রিপ্রেজেন্টেটিভ এবং ভিক্টোরিয়ান সোসাইটির একজন ওয়ান অফ দ্য টপ পারসন। হি ওয়াজ ফ্রেন্ড টু দ্য লেট মিস্টার হোয়াইটফিল্ড। এই যে নাটকের শুরুতে যে ব্যক্তি মারা গেলেন, মিস্টার হোয়াইটফিল্ড, মানে আমাদের নায়িকার বাবা, অ্যান হোয়াইটফিল্ডের বাবা মিস্টার হোয়াইটফিল্ড, তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন রবার্ট রামসডেন। তার সম্পর্কে খুবই ইন্টারেস্টিং একটা স্টেটমেন্ট হচ্ছে তার পরের সেন্টেন্সটা, সেটা দেখেন। আ সেলফ প্রোক্লেইমড মডার্ন পারসন উইথ ব্যাকডেটেড মেন্টালিটি। আ সেলফ প্রোক্লেইমড মডার্ন পারসন উইথ ব্যাকডেটেড মেন্টালিটি। এটার মানে কি দাঁড়ালো তাহলে? স্যার, সে নিজে ক্লেম করে সে একজন মডার্ন পার্সোনালিটি, বাট তার মেন্টালিটি ব্যাকডেটেড। ভেরি গুড। মানে সে নিজেকে মডার্ন দাবি করে ঠিকই, কিন্তু তার ভেতরে সে খুবই ব্যাকডেটেড, ভেরি ভেরি ব্যাকডেটেড। ওকে, তাহলে আমরা আমাদের এই ক্যারেক্টারগুলো সম্পর্কে একটা হালকা ধারণা পেলাম, আমরা সামারিটা জানি। তাহলে নাটকের ঘটনাটা কিন্তু আমরা মোটামুটি আরেকটু রিকল করার চেষ্টা করি। নাটকে কি ঘটবে? রাবেয়া বসরি শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনি এই সামারিটা আবার একটু পড়েন, এই যে কালার পার্পল কালার করা আছে সামারি অংশটা। জি স্যার। Mr. Whitefield has recently died, and his will indicates that his daughter and should be left in the care to man. Roebuck Ramsden and John Tanner Ramsden's a venerable old man. Distrust John Tanner and eloquent young with revolutionary ideas. আচ্ছা, এই অংশটুকু দেখেন তো, বাংলা আইডিয়া আমাদের সাথে শেয়ার করতে পারেন কিনা? এইটুকু বাংলা আমাদের সাথে শেয়ার করতে পারেন কিনা? আচ্ছা। Mr. Whitefield has recently died. মারা গেছেন, এই ব্যক্তি রিসেন্টলি মারা গেছেন, and his will indicates, তার উইলে লেখা আছে, উইল ইন্ডিকেট করতেছে যে জি স্যার, তার ডটার and should be left in the care to man. উইলে লেখা আছে তার ডটার এবং তার ডটারের দায়িত্ব দুজন পুরুষের উপর দেয়া আছে। গার্জিয়ান এর গার্জিয়ান ঠিক করে গেছেন, মানে মরার আগে উনি তার মেয়েদের, তার বড় মেয়ের গার্জিয়ান ঠিক করে গেছেন, দুজন গার্জিয়ান।
একজন হচ্ছে রোবাক র্যামসডেন, রোবাক র্যামস্টেন, আর আরেকজন হচ্ছে জন টেইনার। র্যামসডেন কেমন এটা একটু আগে আমি বললাম যে খুবই মানে গণ্যমান্য একজন ব্যক্তি, সমাজের মাথা, সব দিক থেকে সমাজের মানুষজন তাকে মান্য করে, মুরব্বী। আর ট্যানার হচ্ছে সে বয়স মানে তার কম বয়স, মানে দুজন পুরো অপোজিট, সব দিক থেকে অপোজিট। র্যামস্টেন যেমন মানে সে ট্র্যাডিশনাল, সে যতই মুখে মুখে বলুক সে মডার্ন, কিন্তু মনে মনে সে একেবারে ব্যাকডেটেড, মানে ট্র্যাডিশনাল। ট্যানার হচ্ছে তার অপোজিট, সে হচ্ছে রেভলিউশনারি। র্যামসডেন যেমন সে একদম ট্র্যাডিশনাল, প্রথাগত, সে সমাজের কোন রকম আননেসেসারি চেঞ্জ সে এক্সপেক্ট করে না। ট্যানার হচ্ছে সে সবকিছু বদলে দিতে চায়। র্যামসডেন হচ্ছে সে বয়স্ক, ট্যানার হচ্ছে সে ভেরি ইয়াং। তাহলে এইখানকার এই 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 প্রথম এই কয়েকটা লাইন যে আপনি পড়লেন, তাহলে মিনিংটা কি দাঁড়ালো আমাদের সাথে একটু সহজ ভাষায় শেয়ার করেন। স্যার আরেকটু বলবেন প্লিজ? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নায়িকার বাবা মৃত্যুর আগে দুইজন গার্জিয়ানের হাতে তুলে দিয়ে গেছেন যে আমার মেয়েকে এরা দেখাশোনা করবে, কিন্তু উনি যে দুইজনকে ঠিক করে দিয়ে গেছেন এরা দুইজন পুরো উল্টা মন মানসিকতা, দুজন পুরো দুই মেরু। রবার্ট রামসডেন সে হচ্ছে ট্র্যাডিশনাল, বয়স্ক, আর একদিকে জন ট্যানার সে হচ্ছে খুবই ইয়াং এবং সে হচ্ছে রেভলিউশনারি, সমাজের প্রথাগত নিয়ম কানুন সে মানতে চায় না। তাহলে এখান থেকে আপনার মানে আইডিয়াটা কি আসছে? স্যার এখানে হচ্ছে স্যার উনি যেহেতু দুইজনকে আর কি ওনার দায়িত্বে দিয়ে গেছেন, দুইজন হচ্ছে দুই রকম। সো আমার মনে হয় মানে ওনার ডটারের সাথে একজনের সাথে আরেকজনের মানে দুইজনকে দিয়েছে, মানে দুইজনের সাথেই একটা হয়তো বা কোনো দ্বন্দ্ব সৃষ্টি এরকম হতে পারে। ওকে, ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ। রাজমিন আক্তার শুনতে পাচ্ছেন? রাজমিন আক্তার। Yes, sir. এই যে রাবেয়া যে এই অংশটা পড়লো, আপনি এই অংশটার একটু অর্থ আমাদের সাথে শেয়ার করবেন আপনার মতো করে। Sir, আমি পুরোপুরি ক্লিয়ার না। আচ্ছা, তাহলে আপনি এই অংশটা আবার পড়েন। এই যে মিস্টার হোয়াইটফিল্ড রিসেন্টলি ডাইড, এই অংশটা থেকে আপনি রেভলিউশনারি আইডিয়াস পর্যন্ত পড়েন। Has recently died, and his will indicates that his daughter and should be left in the care of two men. ইয়া করো তামজিদ, গাড়িতে বসো। Ramsden, a venerable old man, distracts John Trainer, and eloquent youth. আচ্ছা, এই অংশটুকুর অর্থ আর কি জানতে চাচ্ছি। রাবেয়া একটু মিউট করবেন? হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে রাজমিন, কন্টিনিউ করেন। Sir, মারা যাওয়ার পর আসলে কি ডটার ক্লিয়ার না এখনো। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। সঞ্জিদা জাহান একটু হেল্প করবেন। সঞ্জিদা জাহান। Yes, sir. একটু এই অংশটা আমাদের সাথে একটু শেয়ার করেন, ফার্স্ট অংশটা, যে মিস্টার হোয়াইটফিল্ড থেকে শুরু করে রেভলিউশনারি আইডিয়াস পর্যন্ত। Mr. Whitefield has recently died, and in his will, he said that his daughter will be under in care of two men. It's Robert Ramsden and John Tanner. So Ramsden is a old man, and he doesn't like John Tanner because John Tanner is a young man with revolutionary ideas.
Okay. So we have two guardian with completely opposite temperament. সম্পূর্ণ উল্টো মেজাজের দুইজন গার্জিয়ান আমরা পাচ্ছি, এবং এখানে কি কি ডেঞ্জারটা যেটা আমরা পরে বুঝতে পারবো। আচ্ছা, এর পরের অংশটুকু একটু আমাদের সাথে শেয়ার করেন। নেক্সট, Anne accepts. Among them, Anne accepts Tanner as as her guardian. Though Tanner doesn't want this position at all, but Tanner doesn't want to be her guardian. And Yes. Anne also challenges Tanner's revolutionary beliefs with her own ideas. So Anne doesn't believe in Tanner's ideas, and also she challenges his revolutionary ideas with her own ideas. হুম। And মানে despite ট্যানার, when Tanner expressed his revolutionary thoughts, promptly Anne challenges and mocks. মানে ট্যানার কোনো কিছু বললেই অ্যান সেটাকে বিদ্রূপ করে, মক করে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সঞ্জিতা। শাহেলা শারমিন পিঙ্কি। Yes, sir. ওকে, ডেসপাইট থেকে একটু পড়েন। ডেসপাইট ট্যানার্স প্রফেসড ডেডিকেশন, এখান থেকে পড়েন। Yes. Despite Tanner's professed dedication to anarchy, he is unable to disarm Anna's charm, and she ultimately pursued him to marry her, choosing him over her more persistent suitor, a young man, Tanner's friend, named Octavius Robinson. আচ্ছা, এখানে একটু আমাদের সাথে শেয়ার করেন তো কি কি বলা হলো এখানে। স্যার, এখানে বলা হয়েছে ট্যানার ওর চার্মটাকে রিফিউজ করতে পারেনি, অ্যান্ড আলটিমেটলি অ্যান ওকে পারসিউট করে ফেলেছে বিয়ে করার জন্য তার ফ্রেন্ড রবিনসনকে রেখে। স্যার, এখানে সেটা বলা হয়েছে। মানে তার জন্য পাগল একজন, মানে অক্টেভিয়াস রবিনসন জীবন দিয়ে দিতে পারে তার জন্য। হ্যাঁ স্যার, বললেই জীবন দিয়ে দিবে, এইরকম একজন পাগল প্রেমিক রেখে, এইরকম একজন পাগল মানে প্রেমিককে বাদ দিয়ে অ্যান এমন একজনের পিছনে ছুটছে যে তাকে অ্যাভয়েড করছে। জি স্যার। ট্যানার কিন্তু অ্যানকে অ্যাভয়েড করছে, এবং অ্যান ওই ট্যানারের পিছনেই ছুটছে। মানে ট্যানার কি ওর লাগবে, এবং এই অ্যান ট্যানারের পিছনে ছুটছে, আবার অক্টেভিয়াস অ্যানের পিছু পিছু ছুটছে। মানে অ্যান অক্টেভিয়াসকে ফেলে রেখে ট্যানারের পিছু পিছু ছুটছে। মানে এই হচ্ছে আমাদের মূলত নাটকের কাহিনী। দিস ইজ দ্য স্টোরি, ট্রায়াঙ্গল লাভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আমাদের এই সামারিটা ক্লিয়ারলি, এই সাকিব শাহরিয়ার, আপনি কি আমাদের এই নাটকের কাহিনীটা একদম মানে সামারিটা ইজিলি আমাদের সাথে শেয়ার করতে পারবেন? সাকিব শাহরিয়ার, শোভন। স্যার একদম ইজিলি পারবো না স্যার, এটা স্যার যতটুকু পারেন। জি স্যার। স্যার, এখানে যে ব্যাপারটা হচ্ছে যে স্যার মিস্টার হোয়াইটফিল্ড যে সে আর কি মারা গেছে, তার একটা মেয়ে সন্তান, তার নাম হচ্ছে অ্যান। তো সে মেয়েটা স্যার দুইজনের টেক কেয়ারে আছে, একজন হচ্ছে রুবেক র্যামস্টেন এবং জন ট্যানার। তারপরে স্যার এখানে র্যামস্টেন, যিনি একজন বৃদ্ধ মানুষ, এবং আর জন ট্যানার, সে হচ্ছে একজন মানে যুবক বয়সী, এবং তার কিছু রেভলিউশনারি আইডিয়াস তার ভিতরে আছে। তারপরে যে অ্যান, যিনি মিস্টার হোয়াইটফিল্ডের মেয়ে, তিনি ট্যানারকে তার গার্জিয়ান হিসেবে মানে,
আহ, কিন্তু ট্যানার আহ, সেই মানে সেই জিনিসটা মেনে নিতে পারে না সে এবং গার্জিয়ান হতে চায় না। জি স্যার, গার্জিয়ান হতে চায় না। আহ, এরপরে যেটা হয় যে ট্যানার তার যে চিন্তাধারা সেই চিন্তাধারাতেই অটল থাকে। আহ, এরপরে আহ, ট্যানার আর আর অ্যান হচ্ছে তার চিন্তা ভাবনাকে সবসময় মক করে, তামাশা করে, সবসময় বিদ্রুপ করে। জি স্যার। এরপরে ট্যানার যে সে পুরোপুরি এক ধরনের আহ, মানে কি বলে যে তার মন থেকে সে অ্যানকে তার করে নিতে চায়, কিন্তু কিন্তু তার পেছনে পেছনে যে ছুটছে অক্টেভিয়াসকে সে মানে ইগনোর করে। কিন্তু অন্যদিকে অক্টেভিয়াস সেও আর কি অ্যানকে চায়, কিন্তু অ্যান অক্টেভিয়াসকে চায় না, সে চায় হচ্ছে ট্যানারকে। ওকে, থ্যাংক ইউ জি স্যার। শুভন, থ্যাংক ইউ। সুমাইয়া সুলতানা শুনছেন? সুমাইয়া সুলতানা, জি স্যার। ওকে, এই সামারিটা আমাদের সাথে একটু শেয়ার করবেন নাটকে। স্যার, অ্যান হচ্ছে মিস্টার হোয়াইটফিল্ডের মেয়ে। তো মিস্টার হোয়াইটফিল্ড মারা যাওয়ার আগে তার মেয়ের দায়িত্বটা দুইজনকে দিয়ে যায়। একজন হচ্ছে র্যামসডেন এবং আরেকজন হচ্ছে ট্যানার। তো র্যামসডেন হচ্ছে একজন ওল্ড ম্যান আর ট্যানার হচ্ছে ইয়াং ম্যান। ট্যানারের যেই আইডিয়াস গুলো আছে সেগুলোকে অ্যান মক করে। আর আর ট্যানারের ফ্রেন্ড হচ্ছে অক্টাভিয়াস রবিনসন। অক্টাভিয়াস হচ্ছে অ্যানকে অনেক বেশি পছন্দ করে, কিন্তু অ্যান অক্টাভিয়াসকে চায় না, সে হচ্ছে ট্যানারকে পছন্দ করে, কিন্তু ট্যানার তাকে সবসময় ইগনোর করে। এখন আমাদের এইখানে এই যে ওর দুজন গার্জিয়ান ঠিক করে দিয়ে গেল বাবা মরার আগে, একদিকে হচ্ছে র্যামসডেন, একদিকে হচ্ছে ট্যানার। র্যামসডেনকে আমরা বলছি হচ্ছে সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি, ট্র্যাডিশনাল। সে মুখে মুখে বলে ঠিকই সে মডার্ন, কিন্তু ভেতরে ভেতরে সে ব্যাকডেটেড, একদম কনভেনশনাল, প্রথাগত। সে ট্র্যাডিশনাল একজন পার্সন। সে সাডেন কোনো চেঞ্জ পছন্দ করে না, সমাজে যেরকম স্থিতিশীল অবস্থা চলছে এটাই চালু থাকুক। আর ট্যানারের কথা হচ্ছে এই যে সমাজ ব্যবস্থা চলছে এটা হচ্ছে অত্যাচার, এটা ঠিক না, এটাকে বদলে দিতে হবে। ট্যানার এসে তার কিছু রেভলিউশনারি আইডিয়া, বৈপ্লবিক কিছু চিন্তা ভাবনা শেয়ার করে। এই শেয়ার করার ফলে একটা অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়। র্যামসডেন যখনই দেখে যে ট্যানার এরকম অ্যানার্কিস্ট কথাবার্তা বলতেছে, সমাজে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করতেছে, তখনই র্যামসডেন ট্যানারকে প্রায় মোটামুটি দূরে ঠেলে দেয়। তখন থেকেই র্যামসডেন ট্যানারকে অবিশ্বাস করে, ঘৃণা করে। ট্যানারের প্রতি র্যামসডেনের যে ঘৃণা, এটা মিউচুয়াল। ট্যানারও র্যামসডেনকে ঘৃণা করে, র্যামসডেনও ট্যানারকে ঘৃণা করে, একজন আরেকজনকে দেখতে পারে না। কিন্তু একটা জায়গায় তাদেরকে একত্রিত হতে হয়, সেটা হচ্ছে অ্যান। অ্যানের দিকে মুখ রেখে তাদেরকে একসাথে হতে হয়। র্যামসডেন রাজি হয়, ট্যানার রাজি হতে পারে না, কারণ ট্যানার বুঝতে পারে যে এই যে চক্রান্ত, এটা একটা চক্রান্ত। ট্যানারকে যে অ্যানের গার্জিয়ান বানানো হয়েছে, কো গার্ডিয়ান, এটা একটা চক্রান্ত। এর পেছনে কে আছে? মিস্টার হোয়াইটফিল্ড সেই সিদ্ধান্ত নেননি, এই সিদ্ধান্তটা আসলে নিয়েছে অ্যান নিজেই। অ্যান হারসেলফ প্ল্যান, সেটা হচ্ছে অ্যানের পরিকল্পনা। ট্যানারকে ফাঁদে ফেলা, ট্যানারকে বশ করার, এটা হচ্ছে অ্যানের মাস্টার প্ল্যান। অ্যান তার বাবাকে পারসুয়েট করেছিল যাতে ট্যানারকে তার গার্জিয়ান হিসেবে নিযুক্ত করা হয়। সো এই অ্যান হোয়াইটফিল্ডের মাস্টার প্ল্যান, এটা আমরা পরবর্তীতে আরো ক্লিয়ারলি জানতে পারবো। আজকে আমাদের আইডিয়াটা ছিল, আজকে আমাদের টার্গেট ছিল আমরা নাটকের কাহিনীটা সম্পর্কে হালকা জানবো, ক্যারেক্টারস গুলো সম্পর্কে হালকা একটা আইডিয়া নিব, যাতে আমাদের পরবর্তীতে পড়তে সুবিধা হয়। এখন আপনারা যখন বইটা পড়বেন,
আপনারা যখন নাটকটা পড়বেন তখন আপনাদের সুবিধা হবে। নাটক পড়ার জন্য প্রথমেই আমি আপনাদের সাথে শেয়ার করব, এই স্লাইডটা তো থাকবেই, প্লাস আমি আপনাদের সাথে শেয়ার করব একটা প্লট ওয়াইজ সামারি। আপনারা নাটক পড়া শুরুর আগে, নাটকটা তো পড়বেন অবশ্যই, নাটকটা পড়া শুরু করার আগে এই প্লট ওয়াইজ সামারি আমি আপনাদের সাথে শেয়ার করছি। সামারি একটা মানে প্রতিটা অ্যাক্ট 1 2 3 4 এই প্রতিটার সামারি আমি আপনাদের সাথে শেয়ার করব। একটু লোড হতে সময় লাগছে, একটু লোড হয়ে গেছে। ওই প্লট ওয়াইজ সামারিটা একটু সংক্ষেপে না? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সংক্ষেপে। এটা আপনারা যদি পড়ে নেন তাহলে মোটামুটি, আমরা তো অলরেডি কাহিনীটা জানি তাই না, সিনাপসিস সামারিটা জানি, এখন এটা পড়ে নিলে আপনাদের নাটকটা বুঝতে সুবিধা হবে। এই যে অ্যাক্ট 1 লেখা আছে, অ্যাক্ট 1, তারপর অ্যাক্ট 2, অ্যাক্ট 3 এন্ড ফাইনালি আমাদের লাস্ট অ্যাক্ট 3 তে একটু বড়, ফাইনালি আছে অ্যাক্ট 4। এইটা যদি আপনারা পড়ে ফেলেন তাহলে আপনাদের মোটামুটি নাটকটা বোঝা হয়ে যাবে। আপনারা মূল নাটকে যাওয়ার আগে অবশ্যই এই সামারিটা, মানে এটা হচ্ছে প্লট ওয়াইজ সামারি। অ্যাক্ট 1 অ্যাক্ট 2 এটা আপনারা পড়ে নেবেন। কিভাবে পড়বেন এটাতেও আপনাদের হেল্প করা হবে। নেক্সট ক্লাসে আমরা আমাদের এই স্টাডিতে চলে যাব, প্লট ওয়াইজ সামারিতে আমরা চলে যাব। আজকে এটা আমি আপনাদের দিয়ে দিব, আজকে মেসেঞ্জার গ্রুপে এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, স্লাইডটাও দিয়ে দিব, এবং একই সাথে এই দুটো আপাতত আপনাদের দেব, বইটা পরে দিচ্ছি। আপাতত এই দুটো আপনারা পড়েন। আজকের স্লাইডটা দেখেন, আজকের স্লাইডে আমরা আমাদের নাটকটা শুরু করে দিলাম, ম্যান এন্ড সুপারম্যান। কি কি করলাম আজকে? প্রথমে আমরা জর্জ বার্নার্ড শ, তার সম্পর্কে কিছু হালকা ধারণা পেলাম। কে জর্জ বার্নার্ড শ? উনি একজন আইরিশ প্লেরাইট, আয়ারল্যান্ডের মানুষ, ওনার জন্ম আয়ারল্যান্ডে, উনি আইরিশ। উনি শুধুমাত্র নাট্যকার নন, উনি একজন নাট্য সমালোচক। ওনাকে বলা হয় নাটকের পণ্ডিত, ইংরেজি নাটকের পণ্ডিত। এমন কোন টেকনিক, এমন কোন স্টাইল নাই যেটা ওনার জানা নেই। উনি একজন জায়ান্ট পণ্ডিত। উনি 60-এর বেশি নাটক লিখেছেন। উনি ঐতিহাসিক অনুষঙ্গের সাথে সমসাময়িক যে ব্যঙ্গ বিদ্রোহ এটাকে একত্রিত করেছেন, যাতে আমরা ইতিহাস পর্যালোচনার সময় যাতে আমরা সাবধান হই। ইতিহাসের দিকে যখন আমরা তাকাবো তখন যেন আমরা সেটাকে একদম বেদ বাক্য হিসেবে গ্রহণ না করি, কারণ অনেক সময় ইতিহাসকে বিকৃত করা হয়। ওই জিনিসটা সাবধান হতে হবে। আর ইতিহাসকে যখনই আমরা পর্যালোচনা করব তখন আমাদেরকে একটু সাবধান হতে হবে। এটা উনি আমাদেরকে তাদের নাটকের মাধ্যমে, তার নাটকের মাধ্যমে আমাদেরকে বলার চেষ্টা করেছেন। 1925 সালে নোবেল প্রাইজ পেয়েছেন সাহিত্যে, হেনরিক ইবসেন দ্বারা প্রভাবিত। উনি ওনার নাটকে নতুন ধরনের বাস্তবতাবাদ আমাদের সামনে হাজির করতে চেয়েছেন, নিউ রিয়ালিজম। আর তার নাটকে উনি তার রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় বিভিন্ন মতবাদ, দর্শন সেটা আমাদেরকে শেখাতে চেয়েছেন। এই জর্জ বার্নার্ড শ সম্পর্কে আমরা হালকা ধারণা পেয়েছি। ওনার মেজর ওয়ার্কস, ওনার বিখ্যাত নাটকগুলো কিছু নাম এখানে আছে যেটা আপনাদের কাজে লাগবে ভবিষ্যতে। ম্যান এন্ড সুপারম্যান নাটকটা সম্পর্কে আমরা ধারণা পেয়েছি এটা কত সালে লেখা হয় এবং এটা কি থিমের উপর। ম্যান এন্ড সুপারম্যান ডন জুয়ান থিমের উপরে লেখা। সামারিটা সম্পর্কে আমরা ধারণা পেয়েছি, ক্যারেক্টার গুলো সম্পর্কে ধারণা পেয়েছি। আমাদের আজকে এই অংশটুকু আমরা একটু ফোকাস করব। কাহিনীটা কি হালকা, মানে একদম কাহিনীটা যেন মোটামুটি আমরা সবাই জানি, ক্যারেক্টার, ওভারঅল সামারি এবং ক্যারেক্টার স্টাডি, এই দুটো স্টাডি করার পরে আপনারা চলে যাবেন হচ্ছে প্লট ওয়াইজ সামারিতে।
প্লট ওয়াইজ সামারিতে গিয়ে আপনারা এই সামারিটা পড়বেন। আমরা আমাদের নেক্সট লেকচার 2 তে আপনাদেরকে গাইড করা হবে কিভাবে আমরা আগাবো। তাহলে প্রথমে আপনারা আমাদের যে স্লাইডটা আছে ওটা দেখবেন, তারপরে এটা এইভাবে আগালে দেখবেন আপনাদের জন্য সুবিধা হবে। মূল নাটক পড়ার আগে অ্যাটলিস্ট সামারি এবং প্লট ওয়াইজ সামারিটা পড়ে নিন, তাহলে আপনাদের ধরতে সুবিধা হবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। এই স্লাইডটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি মেসেঞ্জার গ্রুপে, আপনারা এটা এক নজর দেখবেন, দেখার পরে অবশ্যই প্লট ওয়াইজ সামারিটা পড়বেন। আমাদের নেক্সট ক্লাস সোমবার মানডে 11:30 মানডে 11:30 দেখা হবে ইনশাআল্লাহ। জি স্যার। সবাই প্লিজ কাইন্ডলি পড়ে আসবেন, কাহিনীটা বুঝে আসবেন, তাহলে ক্লাস করতে সুবিধা হবে। ওকে স্যার, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।